আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের গত ভিডিওতে এই প্রশ্নটা আমি সলভ করেছিলাম। তো এটা বেসিক্যালি তোমরা যারা ক্লাস 9-এ আছো, এখন নতুন কারিকুলাম, তোমাদের বইয়ের 33 পৃষ্ঠার প্রথম প্যারার দ্বিতীয় যে সেন্টেন্সটা বা দ্বিতীয় যে বাক্যটা, ওইখানে দেখবা যে তার কারণ লেখা, তার কারণ তাপশক্তির প্রবাহ তাপশক্তির উপর নির্ভর করে না, এটি নির্ভর করে তাপমাত্রা পার্থক্যের উপর। ওইটা বেসিস করে এখানে তোমাদের এই টপিকটা নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমাদের টপিক হচ্ছে তাপ সঞ্চালন। এই টপিকটা অলরেডি তোমাদের লাস্ট কয়েকটা ক্লাসে বলা হয়ে গেছে। তো দেখো এটা কি, তোমাদের তাপ প্রবাহ নিয়ে বলা হয়েছিল। তাপ প্রবাহ, তাপ সঞ্চালন আর তাপ প্রবাহ একই ব্যাপার, বাট তোমাদের এখানে এই টপিকটার মধ্যে তাপ সঞ্চালন যখন বলা হয়েছে তোমাদের বইতে, এটা তোমাদের বইয়ের 30 পৃষ্ঠা, 30 পৃষ্ঠায় এটা বলা হয়েছে, 30 নাম্বার পেজ। তো যারা ক্লাস 10-এ, তোমাদের মনে হয় তোমাদের বইতে এই টপিকটা নিয়ে কোনো আলোচনা করা হয়নি। তারপরে তোমরা এখান থেকে বেসিক ধারণা নেওয়ার জন্য এই টপিকটা দেখতে পারো। Okay. তো তাপের সঞ্চালন, তাপের প্রবাহ, তাপের মুভমেন্ট একই কথা। বাট এই টপিকটা যখন তোমাদের বইতে উল্লেখ করছে, এই টপিকটা তখন তোমাদের বইতে মেইনলি বেসিক্যালি এইটার পদ্ধতি নিয়ে আলোচনা করছে, যে তাপের যে প্রবাহ হয় এর পদ্ধতিটা কি, মানে কোন কোন তোমার ইয়াতে এটা হবে, কোন কোন পদ্ধতিতে এটা হবে। ওকে। তো যদি আমরা শুরু করি, যে যদি দুটি বস্তুর তাপমাত্রা ভিন্ন হয়, এটা আমরা অলরেডি জানছি আগের ভিডিওগুলোতে, এদের সংস্পর্শ না হলে তাপমাত্রা যার বেশি সেখান থেকে তাপ কম তাপমাত্রা প্রবাহিত হবে। এই প্রবাহিত হওয়া, সঞ্চালিত হওয়া একই কথা। ওকে। উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে তাপের এই প্রবাহকে তাপের সঞ্চালন বলে। ওকে, এটা আমরা জানি। তার মানে কি, একটু এই মাত্র দেখো, এই তাপের এই প্রবাহকে সঞ্চালন বলে, তার সঞ্চালন প্রবাহ একই কথা। যে বস্তুর তাপমাত্রা বেশি সে তাপমাত্রা, আচ্ছা এই লাইনগুলো সব হচ্ছে আগের স্লাইড গুলো থেকে, বা আগের স্ক্রিনে আমি যা দেখাইছি আগের ভিডিওগুলোতে, ওইখান থেকেই নেওয়া। তো এগুলো তোমাদের অলরেডি জানা জিনিস। যতক্ষণ অবধি দুইটি বস্তু তাপমাত্রা সমান না হলো, ততক্ষণ পর্যন্ত কি হবে, তাপের প্রবাহ চলতে থাকবে। এখন এই যে এটা, এটা হচ্ছে আমাদের যেটা দরকার। ও আমি তো এখানে ইয়াটা একটু ভুলে গেছি, এরকম হবে, সরি। আচ্ছা। তো একটা নম্বর হচ্ছে হাতের লেখার যে অবস্থা, এটার জন্য আমি সরি। ওকে। তাপ তিনটি পদ্ধতিতে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হতে পারে, এইগুলো নিয়ে তোমাদের বইতে বলা হয়েছে। ঠিকই, তিনটা ওয়েতে যায়, মানে এই প্রবাহটা তিনটা ওয়েতে হতে পারে: পরিবহন, পরিচলন, বিকিরণ। এই তিনটা নিয়ে আমি এখানে আলোচনা করব। এখন দেখো, তাপের পরিবহন, যাকে ইংলিশে থার্মাল কন্ডাকশন বলা হয়, সংজ্ঞাটা দেখো কি হবে। যে পদ্ধতিতে পদার্থের অণুগুলো তাদের নিজস্ব অবস্থান পরিবর্তন না করে, এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট, না করে, পরিবর্তন করে না, নিজস্ব স্থান পরিবর্তন করে না, শুধু স্পন্দনের মাধ্যমে মানে ভাইব্রেট হয়ে এক অণু তার পার্শ্ববর্তী অণুকে তাপ প্রদান করে, এটাও ইম্পর্টেন্ট। কেন? কারণ হচ্ছে এখানে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে তোমার, যেমন এখানে 3 নাম্বার পয়েন্টটা দেখো, অণুগুলোর স্থানচ্যুতি হয় না, এটা মাথায় রাখতে হবে, যে এখানে স্থান পরিবর্তন হবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই যে তাপ এখানে দেখো, আমরা তো বলতেছি তাপ কিভাবে প্রবাহিত হবে। এখন এই তাপের প্রবাহটা যখন দুইটা অণু, কথার কথা, দুইটা অণু পরস্পরের অ্যাটাচমেন্টে আসবে। কঠিন পদার্থে তো অ্যাটাচমেন্টে থাকেই, কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে ধরো, যখন তারা দূরে দূরে ছিল, কিন্তু তারা যখন অ্যাটাচমেন্টে আসবে, কথার কথা, তাপ দেওয়ার ফলে ছোড়াছুড়ির কারণে হতে পারে যে সে এখান থেকে উঠে, মনে করো কথার কথা, এখানে এসে পড়লো, হতে পারে। এই অ্যাটাচমেন্ট হওয়ার পর এক অণু আরেক অণুকে যখন তাপ ট্রান্সফার করবে, সেটাই হচ্ছে পরিবহন। তার মানে কি, অ্যাটাচমেন্ট থাকতে হবে, আর স্থান পরিবর্তন হওয়া যাবে না, স্থানচ্যুতি হবে না। এটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, এটাই মনে রাখতে হবে। দেন এখানে কি ছিল,
যে তার পার্শ্ববর্তী অণুকে তাপ প্রদান করে পদার্থের উষ্ণতর অংশ হতে শীতলতর অংশে তাপ সঞ্চারিত করে সেই পদ্ধতিকে পরিবহন করে। ওকে, তোমরা এটা দেখে নিও। তারপর উষ্ণতর অংশ হতে শীতলতর অংশ, এটা আমরা জানি, এগুলো সবগুলোর জন্য কমন লাইন। ওকে। তাপ পরিবহনের জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয়। মানে এই যে তাপ পরিবহন আমরা টাইটেলটা দিচ্ছি, এটার জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয়। এখন কোশ্চেন হতে পারে জড় মাধ্যমটা কি? শূন্য মাধ্যম ছাড়া যা আছে বা সকল মাধ্যমই জড় মাধ্যম। জড় মাধ্যমের এক্সাম্পল কি? ফর এক্সাম্পল, কঠিন, তরল, বায়বীয় মাধ্যম, সবকিছুই হচ্ছে জড় মাধ্যম। যারা এই যে ই ই এবং জি এটার সাথে পরিচিত না, এটা তোমরা গুগল করে নিতে পারো। গুগল করলে বুঝে যাবে কেন এটা নিয়ে লিখছি। এটা একটা ফর্মাল ওয়ে লেখা, ফর এক্সাম্পল না লিখে এটা ফর্মাল ওয়েতে লিখতে পারো। এটা মিনিং আছে, এটা তোমরা গুগল করে দেখে নিও। Okay? তো কঠিন মাধ্যম বলি, তরল মাধ্যম বলি, বায়বীয় মাধ্যম বলি। মাধ্যম মানে এখানে কোন সেন্সে আমি বলি, যদি এমন হয় যে তাপ মনে করো তরলের মধ্যে প্রবাহিত হচ্ছে, কোনো তরল মাধ্যম, বাতাসে হচ্ছে, বায়বীয় মাধ্যম, কঠিন পদার্থের মধ্য দিয়ে হচ্ছে, ওই সেন্সে। ওকে। তার মানে কি সবগুলোই কি জড় মাধ্যম? তার মানে শূন্য মাধ্যম ব্যাপারটা কি ইজিলি একটু বলে দিই। তোমাদের বড় ক্লাসে যখন উঠবা তখন এটা নিয়ে ডিটেল আলোচনা থাকবে। তো এখন আপাতত জানার জন্য জেনে নাও যে বায়ু ছাড়া, মানে বায়ু থাকবে না, বাতাস থাকবে না, সেখানে কোনো কণাও থাকবে না, মানে যে কঠিন তরল বায়বীয় এই কণাগুলোও থাকবে না, একদমই শূন্য। ধরে নয়, বোঝার জন্য বললাম, ওইটাই হচ্ছে শূন্য মাধ্যম। তো মানে কি শূন্য মাধ্যম ব্যতীত, তার মানে কি এই ক্ষেত্রে কি জড় মাধ্যমের প্রয়োজন হয়? শূন্য মাধ্যমে তাহলে কি পরিবহন হতে পারে না, এটা মাথায় রাখবা। ওকে। দেন হচ্ছে পরের, এখানে আমি চলে যাই। কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহন সবচেয়ে বেশি হয়। তোমাদের বইতে কঠিন পদার্থ নিয়েই বলা হয়েছে। তোমরা চাইলে এখানে যে তরলের কথা বলছি, গ্যাসীয় কথা বলছি, এগুলো স্কিপ করতে পারো, বোথ ক্লাস 9 and 10, কারণ এটা তোমাদের বইতে নাই, ক্লাস 9-এর বইতেও এগুলো নাই। এটা জাস্ট ধারণা দেওয়ার জন্য। বাট তোমরা এই এতটুকু পর্যন্ত জানলেই হবে, যে এই পর্যন্ত জানলেই হবে যে কঠিন পদার্থের মধ্যে তাপের পরিমাণ সবচেয়ে বেশি হয়। বাট সাধারণ জ্ঞানের জন্য, যে এমন না যে তরলে হয় না, তরলে হয় বাট অনেক কম হয়, মানে এর চেয়ে কম হয়। আর বায়বীয় পদার্থতে একদমই কম হয়। আর শূন্য স্থানে কোনো পরিবহন হয় না, আমি আগেই বলছি এই শূন্য স্থানে কোনো পরিবহন হয় না। এখানে আরো কিছু টপিক বলা আছে যে তোমার বায়বীয় পদার্থের মধ্যে কিভাবে হয়। ওই যে আমি তোমাদের বলছিলাম ডিফিউশন, বা ধরো একটা অণু একটা অণুর সাথে লেগে গেল, কথার কথা আমি বোঝানোর জন্য, এগুলো দরকার নেই তোমাদের ওইভাবে। তো বাট এই জায়গাটা দরকার, বেসিক্যালি পর যে লাইনটা লিখছি, সংস্পর্শ হয়ে তাপের প্রবাহকে তাপের পরিবহন বলে। এটা কিন্তু নর্মালি শর্টকাটে লেখা, এই সংজ্ঞা আসলে আবার এটা দিয়ে দিও না, সংস্পর্শ হয়ে তাপের প্রবাহকে তাপের পরিবহন বলে। এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য এখন বলা হয়েছে। ওকে। এখন আমরা একটা উদাহরণে চলে যাই। উদাহরণটা কি, এটা খুবই ইজি একটা উদাহরণ। দেখো তোমাদের এই যে গুগল থেকে পিক নেওয়া হয়েছে, ক্রেডিট দেওয়া আছে, তোমরা চাইলে চেক করে নিতে পারো বা এখান থেকেই দেখতে পারো। তো দেখো যে এই ইয়েটা দেখো, এখানে কি হচ্ছে, একটা মোমবাতি, তার উপরে আগুন জ্বালানো, এখানে একটা পিন। তো কি আস্তে আস্তে কি এই জায়গাটা গরম হচ্ছে, পিনের গরম হচ্ছে হচ্ছে হচ্ছে, কিন্তু তুমি কিছুক্ষণ পরে দেখবে কি তোমার হাতও গরম লাগতেছে। কারণ কি? কারণ হচ্ছে এখান থেকে কি হচ্ছে, এখন দেখো এই সবগুলো এখানে যতগুলো অণু আছে, ধরো কথা কথা আমি অণু আঁকলাম, এখানে কথা কথা, এই সবগুলো অণু কি অ্যাটাচড অবস্থায় আছে। আর প্রত্যেকটা অণুর সংস্পর্শে থেকে একটা একটা একটাকে তাপ কি দিচ্ছে। এমন তো না যে এই যে এই পাশের যে অণুটা এইখানে এসে পড়ছে, এরকম কিছু না। যে যেখানে আছে ও কিন্তু ওইখানেই আছে। এটা এরকম এরকম হবে, কঠিন পদার্থ তো লাগে লাগে এরকম ইয়ে হবে। তার মানে কি, মনে করো এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর। তার মানে কি 1 2 কে দিচ্ছে, 2 3 কে দিচ্ছে, 3 4 কে দিচ্ছে, 4 5 কে দিচ্ছে, এবার আস্তে 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 আগে এখানে এই বরাবর যাচ্ছে। এমন কিন্তু হয়নি যে 5 এখানে এসে বসতে লাগবে, এরকম না। তার মানে কি অ্যাটাচমেন্ট থাকার কারণে তাপটা প্রবাহ হচ্ছে। এটা এখানে দেখবা তোমাদের ডিটেল বলা আছে, যে এক প্রান্ত আগুনে রেখে অপর প্রান্ত হাতে ধরলে রাখলেও কিছুক্ষণ পর হাত বেশ গরম বোধ হয়। দণ্ডের যে প্রান্তে আগুন আছে সেই প্রান্তে অণুগুলো আগুন থেকে তাপ গ্রহণ করে নিজ অবস্থানে থেকে, এই যে নিজ অবস্থানে থেকে স্পন্দিত হতে হয়। দেখো এখন তোমাকে আমি তোমাদের এইমাত্র যা বললাম তো 1 2 3 4 বোঝানোর জন্য বলছি, বা পরীক্ষা কিভাবে লিখবা সব এখানে বলা আছে। এই স্পন্দনের মাধ্যমে উত্তপ্ত অণুগুলো তার পার্শ্ববর্তী অণুকে বা পার্শ্ববর্তী শীতল অণুগুলোকে তাপ প্রদান করে, পূর্বের শীতল অণুগুলো তাপ গ্রহণ করে
উত্তপ্ত হয়ে নিজ অবস্থানে স্পন্দিত হতে থাকে। পার্শ্ববর্তী শীতল অণুকে তাপ প্রদান করে মানে এইভাবে আস্তে আস্তে কোনো কথাগুলি লিখছি আমি। এইভাবে দণ্ডের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপের সঞ্চালিত হওয়ার পদ্ধতিকে তাপের পরিবহন বলে। তো এখানে মনে হয় কিছু জায়গায় ভাষাগত একটু ব্যাপার আছে। উম, এখান থেকে এই স্পন্দনের মাধ্যমে উত্তপ্ত অণুগুলো তার পার্শ্ববর্তী শীতল অণুকে, হ্যাঁ মানে কেন পার্শ্ববর্তী শীতল অণু বলছে, কারণ এটা কম্পারেটিভলি শীতল তাপ প্রদান করে। পূর্বের শীতল অণুগুলো এখানে মিন করছে হচ্ছে যে এটা এবার ধরো যদি এটা যদি 1 নম্বর হয়, তার পাশেরটা যদি 2 নম্বর হয়, তার মানে কি 2 নম্বরটা শীতল ছিল, আর 3 নম্বরটা এটাও শীতল। এখন এ তো ওকে তাপ দিয়ে দিছে, তার মানে কি 2 নম্বরটা হচ্ছে আগে শীতল ছিল, এই জন্য বলছে পূর্বের শীতল অণুগুলো তাপ গ্রহণ করে এবং এই যে ও আবার ভাইব্রেট হয়ে তারপরের শীতল যেটা ওইটাকে দিবে। এইভাবে যে পার্শ্ববর্তী শীতল মানে ওই যে 3 নম্বরটা, এভাবে ধরে নিতে পারো, নিজের মতো করে বুঝতে পারবে। ওকে, এখন আমরা চলে যাই তাপের পরিচলনে। তাপের পরিচলনটা কি, এখানে হচ্ছে সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞাগুলো ইম্পর্টেন্ট, এভাবেই লিখবা, বুঝলেই পারবা। যে পদ্ধতিতে কোনো পদার্থের অণুগুলোর চলাচল দ্বারা, এই যে চলাচল দ্বারা উষ্ণতর অংশ হতে শীতলতর অংশে তাপ সঞ্চালিত হয়, এই যে উষ্ণতর অংশ শীতলতর অংশ প্রত্যেকটার মধ্যে একই কথাই, সেই পদ্ধতিকে পরিচলন বলে। এখন কি চলাচল দ্বারা, এটা ইম্পর্টেন্ট, তার মানে কি, এই যে দেখো এখানে একটা লাইন আছে, এই ক্ষেত্রে অণুগুলোর স্থানচ্যুতি ঘটে। মানে হচ্ছে তারা কি অবস্থার পরিবর্তন, মানে অবস্থানের পরিবর্তন করবে। আচ্ছা, একটু আগে আমাদের যেটা ছিল ওটার মধ্যে কি জড় মাধ্যম প্রয়োজন ছিল, এখানেও জড় মাধ্যমের প্রয়োজন। জড় মাধ্যম কি এটা আগের স্লাইডে বলা হয়ে গেছে বা আগের স্ক্রিনে বলা হয়ে গেছে, এই জন্য আমি আর এটা নিয়ে এখানে কিছু লিখি নাই। ওকে, তরল ও বায়বীয় পদার্থের, তোমাদের বইতে এটি বলা হচ্ছে তরল ও বায়বীয় পদার্থে তাপ এই পদ্ধতিতে কি হয় সঞ্চারিত হয়, মানে ওই মাধ্যমে। তরল বায়বীয় পদার্থ মানে হচ্ছে ধরে নাও এটা মাধ্যমে, ওই মাধ্যমের কথা বলা হচ্ছে। কঠিন, আচ্ছা দেখো কঠিন পদার্থ থেকে আমরা বারবার বলি যে কঠিন পদার্থগুলো অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্ট এরকম অ্যাটাচমেন্ট অবস্থায় থাকে। তার মানে কি কঠিন পদার্থ তো ভাইব্রেট হয়, আমরা আগে এটা বলছিলাম কম্পন হয় তাপ দিলে। এখন এখানে বলছে হচ্ছে চলাচল করতে হবে, তার মানে কি একটু খেয়াল করো, কঠিন পদার্থের অণুগুলোর মধ্যকার বন্ধন, কি বন্ধনের নামটা কি ছিল, আন্তঃনমিক বন্ধন। এটা সব আগের ভিডিওতে আমরা বলছি। খুবই প্রবল হওয়ায় অণুগুলোর স্থান পরিবর্তন করতে পারে না, তাই কঠিন পদার্থের মধ্যে তাপের পরিচলন সম্ভব নয়। এটা ইম্পর্টেন্ট ব্যাপার, এটা মাথায় রাখবো। কারণ কি, কারণ হচ্ছে অনেক স্ট্রং বন্ধন, যে এখানে যে তাদের আন্তঃনমিক বন্ধনটা থাকে এটা খুবই স্ট্রং হয়, তার কারণে কি হচ্ছে তাপের পরিচলন হচ্ছে না, কারণ এখানে স্থানচ্যুতির একটা মানে দরকার হয়। ওকে, তো এখানে কি উদাহরণ দেখো, এখানে একটা উদাহরণ দেওয়া আছে, ইজি উদাহরণটা। এই দেখো এখানে একটা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা থেকে আমার এই গুগল করলেই তোমরা পাবা। এই একটা চিত্র নেওয়া হয়েছে, একটা ফিগার নেওয়া হয়েছে। ওকে, দেখো কি বলছে, একটি কাচের পাত্রে পানি নিয়ে নিচ দিয়ে তাপ প্রদান করা হয়, যেমন দেখো যে এখানে তাপে যে এখান থেকে তাপ দেওয়া হচ্ছে। ওকে, পাত্রের তলায় পানি প্রথমে তাপ গ্রহণ করে, পাত্রের তলা মনে করি যে নিচের সাইডে যে অণুগুলো আছে, তরল পদার্থের অণুগুলো, ওরা কি প্রথমে তাপ গ্রহণ করতেছে, এমন অণু তো উপরেও আছে, তাই না? এখন হয় কি দেখো, যখন নিচের গুলো মানে তাপ গ্রহণ করে, মানে যে এই যে এই অণুগুলো তাপ গ্রহণ করলো এখান থেকে, এখান থেকে তাপ গ্রহণ করতেছে, তখন তারা কি হয়ে গেছে, উত্তপ্ত হয়ে কি হয়ে যায়, হালকা হয়ে যায়। মানে হালকা হইলে কি হবে, ওরা উপরে উঠে যাবে। এখন উপরে উঠে গেল, কিন্তু উপরের গুলো তো ঠান্ডা ছিল, তার মানে কি ওরা আবার কি করবে, নিচে নেমে আসবে। এখন বুঝতে পারছো, মানে ওরা তখন যখন তাপ গ্রহণ করবে তখন তারা হালকা হয়ে যাবে কম্পারেটিভলি কার তুলনায়, উপরের গুলোর তুলনায়, তখন উপরের গুলো ভারী ভারী ফিল হবে, ওরা নিচে নামবে। এইভাবে কি হচ্ছে দেখো খেয়াল করে, এখানে কিন্তু এমন হচ্ছে না যে এই যে নিচে মনে করে যে অণুটা ছিল, মনে করে যে এটার নাম দিলাম 1, এটার নাম দিলাম 2, এটার নাম দিলাম 3, এটার নাম দিলাম 4, এটার নাম দিলাম 5, এটার নাম দিলাম, এমনি অনেকগুলো নাম দিলাম। এমন তো হচ্ছে না যে নিচের যে অণুটা ছিল ওই অণুটা উপরে গিয়ে যেটা উপরে ছিল ওকে অ্যাটাচড হয়ে ওকে তাপ দিছে, এরকম তো হয়নি। এখানে হচ্ছে হচ্ছে কি সার্কুলেট হচ্ছে, নিচের গুলো নিচের থেকে তাপ নিয়ে উপরে চলে গেছে, উপরের গুলো দ্বারা ছিল না নিচে এসে ইন্ডিভিজুয়ালি তাপ নিচ্ছে। তার মানে হচ্ছে এখানে অ্যাটাচমেন্ট হয়নি। তার মানে কি একটু আগে আমরা যেটা করছিলাম, যেটা আমাদের কি ছিল, তাপের পরিবহন, ওইখানে আমাদের কি ছিল, তাপের পরিবহনের মধ্যে ছিল অ্যাটাচমেন্টটা জরুরি তাপ দেওয়ার জন্য। তার মানে কি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা অণু কিন্তু এখানে তাপ নেয় নাই, পার্শ্ববর্তী অণু থেকে তাপ নিচ্ছে। এখানে কি হচ্ছে, সার্কুলেট হচ্ছে, প্রত্যেকটা অণু ইন্ডিভিজুয়ালি তারা কি করতেছে এখানে
সার্কুলার হয়ে হয়ে তারা তাপ নিচ্ছে। তো এখানে দেখো, এখানে এটি বলা হয়েছে যে এই উপরে দেখো, একটু আমি চিত্রটা এখন একটু বুঝাই দিচ্ছি তোমাদের। তো এই যে এখানে দেখো, এই যে এখানে বলছে ওয়ার্মার মলিকিউলস, তাহলে এখান থেকে যে লালগুলো উপরে চলে যাচ্ছে, আর এখানে এটা হচ্ছে কুলার মলিকিউল বা কুল মলিকিউলস। তো এখান থেকে নিচে নামতেছে, এভাবে সার্কুলেট হচ্ছে। তার মানে কি, অণুগুলো নিচে নামতেছে ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকটা অণু তাপ নিচ্ছে, মানে আরেকটা অণু থেকে নিচ্ছে না। এটা একটা মাথায় রাখবে। Okay. আরেকটা অণু থেকে নিলে কি হতো, এটা কিন্তু তাপের পরিবহন হয়ে যেত। আচ্ছা, ওকে। তার মানে এই জন্য আমরা ওই যে ওই সময় বলছিলাম যে তাপের তরল পদার্থের ক্ষেত্রেও কি হতে পারে, পরিবহন হতে পারে। তোমাদের বইতে এটা বলা নাই, but আমি বলে দিচ্ছি। আচ্ছা, তাপের বিকিরণ। তাপের বিকিরণে আমরা কি পড়বো? তাপের বিকিরণটা একটু ইন্টারেস্টিং। যে পদ্ধতিতে তাপ জড় মাধ্যমের সাহায্য ছাড়াই তাড়িৎ-চুম্বকীয় তরঙ্গ আকারে, এটা একটু, তাড়িৎ-চুম্বকীয় তরঙ্গ ব্যাপারটা তোমাদের এখনো সম্ভবত আসেনি, তোমরা বড় ক্লাসে এটা শিখবা। আপাতত তোমরা এই ব্যাপারটা, মানে এটাকে কিভাবে ধরো, একটা তরঙ্গ, তরঙ্গ বলতে তোমাদের পড়ার কথা। ধরো এই যে এরকম এরকম তরঙ্গ, তরঙ্গ পড়ছো না, ধরে নাও ওরকম কিছু একটাই, পরে তোমরা শিখবা। এটা ডিটেল অনেক আলোচনা আছে, এখন নর্মালি এটা জেনে রাখো, বোঝার জন্য বলবো। আচ্ছা, এখন কি বলছে একটু খেয়াল করো, জড় মাধ্যমের সাহায্য ছাড়াই। এটা একটু ইম্পর্টেন্ট। তার মানে কি, বাকি যে দুইটা আমরা পড়ছি একটু আগে, এখানে কিন্তু জড় মাধ্যমের কথা বলা ছিল, জড় মাধ্যম প্রয়োজন ছিল, আর এখানে প্রয়োজন না। এটা একটু মাথায় রাখবো, প্রয়োজন না। আর ওইটা দিয়ে মানে হতে পারে না, এটা দুইটা ভিন্ন ব্যাপার। আমি একটু পরে বুঝাবো এটা কি বলতেছি। ওকে, মানে এখানে কি বলছে, এই পদ্ধতিতে শূন্য স্থানের মধ্য দিয়ে তাপ সঞ্চালিত হতে পারে, বাকি দুইটার মধ্যে কিন্তু শূন্য স্থানে হতে পারেনি, কারণ তাদের প্রয়োজন ছিল হচ্ছে জড় মাধ্যম। ওকে, এই পদ্ধতিতে কি হয়, মাধ্যমের প্রয়োজন হয় না। ওই যে শূন্য মাধ্যম বলছে, এই জন্য বলছে মাধ্যমের প্রয়োজন হয় না। তবে বায়বীয় মাধ্যমে তাপের বিকিরণ ঘটে। তার মানে কি, গ্যাসীয় বা বায়বীয় মাধ্যমে বিকিরণ ঘটতে পারে। এই যে এটা আমি মাত্র বলছি। দেখো, জড় মাধ্যম, বায়বীয় মাধ্যম, কঠিন মাধ্যম, তরল মাধ্যম, সবই তো জড় মাধ্যম, তাই না? জড় মাধ্যমের সাহায্য তার দরকার নাই, কিন্তু সে জড় মাধ্যম দিয়েও হতে পারে। তাপের বিকিরণ জড় মাধ্যম দিয়ে হতে পারে, কিন্তু তার ওটার প্রয়োজন নাই। এটা হচ্ছে ব্যাপার। মানে এমন যদি, এই যে আমি এখানে যদি জড় মাধ্যমের সাহায্য চাই, তার মানে এই না জড় মাধ্যম দিয়ে সে হয় না। দেখো, এগুলো ডিটেল আলোচনা, ডিটেল লেখা, তোমাদের বইতে এইভাবে বলাও নাই, বাট আমি তো লিখে দিচ্ছি, তোমরা চাইলে এটা অ্যাড করতে পারো, শেখার জন্য ইজি ব্যাপারগুলো। এখন দেখো, কঠিন পদার্থের ক্ষেত্রে কি হয়, কঠিন পদার্থের মধ্যে যারা স্বচ্ছ, ট্রান্সপারেন্ট যেটাকে আমরা বলি, মানে এক জায়গাতে এক জায়গায় দেখা যায় টাইপস, যেমন কাঁচ, এদের মধ্যে তাপের বিকিরণ হয়। কিন্তু যারা অস্বচ্ছ, যেমন ধরো কাঠ, লোহা, এদের তো এরকম ইয়ে হয় না, মানে স্বচ্ছ না। তো তাদের ক্ষেত্রে কি হচ্ছে, কঠিন বস্তু, এদের ক্ষেত্রে কি হবে না, তাপের বিকিরণ হয় না। আর সাধারণত তরলের মধ্য দিয়ে তাপের বিকিরণ হয় না। তার মানে কি, আমি এখানে প্রত্যেকটা কঠিন তরল বায়ু প্রত্যেকটা অবস্থা নিয়ে বলতেছি আর কি। তবে পানির মধ্য দিয়ে তাপের আংশিক বিকিরণ ঘটতে পারে, এটাই। আচ্ছা, উদাহরণটা দেখো, উদাহরণটা তোমাদের বইতে আছে, আমি একটু মডিফাই করে দিছি এখানে। এটা হচ্ছে, সূর্য ও পৃথিবীর মাঝে কয়েকশো কিলোমিটার বায়ুমণ্ডল ব্যতীত আর কোনো জলমাধ্যম নেই। তার মানে বায়ুমণ্ডল, আমরা তো আগেই শিখছি যে বাতাস বায়বীয় মাধ্যমও একটা জলমাধ্যম, তাই না? তো সূর্য আর পৃথিবী বলা হচ্ছে এখানে, এটা একটু মাথায় রেখে, সূর্য সূর্য যদি এখানে হয়, পৃথিবী এখানে হয়, তাদের মাঝখানে কয়েকশো কিলোমিটার বায়ুমণ্ডল আছে, তার মানে বাকিগুলো কি, আর ওইখানে মানে জলমাধ্যম নেই বলতেছে। তারপরেও এইগুলো নিয়ে কন্ট্রোভার্সি আছে এখানে, কারণ বিভিন্ন গ্যাস থাকে গ্রহ এখানে। যাই হোক, এগুলো তো আমরা পরে শিখবো, আপাতত এটা জানলেই হবে। সূর্য থেকে তাপ তাড়িৎ-চুম্বক তরঙ্গের আকারে, এই যে দেখো, এই যে তাড়িৎ-চুম্বকীয় তরঙ্গ, এখন একটু একটু ডিটেল জানতে পারো। তাড়িৎ-চুম্বকীয় তরঙ্গ আকারে যেমন কি কি, দৃশ্যমান আলো, যে আলোগুলো আমরা দেখতে পাই, অদৃশ্য, এটা দেখতে পারি না। অদৃশ্য নাম কি দিছে, অবলোহিত। অবলোহিত হলো ইনফ্রারেড, এটা তোমরা আইআর রশ্মি, এটা তোমরা ইয়াতে পাবা। দেখো, এখানে তো খুবই শর্টে বলা হয়েছে আইআর। তোমরা যদি চাও, তোমরা চাইলে এটা গুগল করে নিতে পারো, গুগল করে একটু দেখে নেবে, গুগল করতে বেশি সময় লাগবে না। তো কারণ তাহলে কি তোমার বিষয়টা একটু ডিটেল জানা হয়ে যাবে। অদৃশ্য, দেখো অদৃশ্য দুইটাই, আয়ারও বলছে অদৃশ্য, আর এখানে কি অতিবেগুনি রশ্মি, অতিবেগুনি হচ্ছে আলট্রা ভায়োলেট,
আল্ট্রাভায়োলেট বলছে এখানে, আর এখানে কি বলছে, ইনফ্রারেড। ইনফ্রারেড আর এটা হচ্ছে আল্ট্রাভায়োলেট রশ্মি আকারে বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে আসে। তার মানে কি, সূর্য থেকে তাপ, মানে এখন আমি সূর্য থেকে তাপ কিভাবে আসছে সেটা বলতেছি। সূর্য থেকে তাপ কোন আকারে আসে, তাড়িৎচুম্বকীয় আকারে। তাড়িৎচুম্বকীয় আকারে তো আসে, বাট এখানে কি তাপের বিকিরণ হয়, তাপের পরিবহন হয়, না তাপের হয়, পরিচলন হয়? এখানে তাপের বিকিরণ হয়। সূর্য থেকে যখন তাপ আসতেছে ওইটাকে কি বলবো, তাপের বিকিরণ বলবো। এখন তাড়িৎচুম্বকীয় আকারে কি কি আসে, দৃশ্যমান আলো আসে, অদৃশ্য দুইটা জিনিস আসে, সেটা হচ্ছে একটা হচ্ছে আয়ার, একটা হচ্ছে ইউভি। সিম্পল। এখানে দেখো, এখন তোমাদের একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রটাও তোমাদের সায়েন্স নোটস অ্যান্ড প্রজেক্টস গুগল করলে পাওয়া, এখান থেকে নেওয়া। হিট ট্রান্সফার এখানে একসাথে সবগুলো বলা হয়েছে। এখানে দেখো, একটা গরম একটা পাইলা নিচে একটা প্যান টাইপের কিছু একটা হবে এখানে। তো পানিটা নিয়ে এখানে দেখো এই যে কন্ডাকশন, কি, এই যে এখান থেকে দেখো অনেকগুলো অ্যাটাচ 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 অ্যাটাচ, এখান থেকে আস্তে আস্তে আমরা গরম ফিল হচ্ছে, তার মানে এই বরাবর হচ্ছে এখানে কি হচ্ছে, কন্ডাকশন। এই যে এখানে কি হচ্ছে, প্রত্যেকটা দেখো যে এখানে আমরা কি একটু পর যেটা আমরা শিখছিলাম 2 নাম্বারটা পরিচলন যেটা, ওখানে কি হচ্ছে, অণুগুলো কি হয়েছে, ট্রান্সফার হয়ে হয়ে উপরে একটা নিচে নামছে, নিচে একটা উপরে, ইন্ডিভিজুয়ালি তারা তাপ নিচ্ছে। এখানে কি, এই যে দেখো রেডিয়েশন, রেডিয়েশন হচ্ছে যে আমাদের একটু আগে যেটা আমরা বিকিরণ করছি ওইটাই। তো এখান থেকে দেখো, আমরা একটু দূরের থেকে যদি আমরা এখানে হাত দিই আগুনের চুলার কাছাকাছি, তখন কিন্তু আমরা তাপ অনুভব করি। এটাই হচ্ছে তাপের কি, বিকিরণ। তো আই হোপ তোমরা বুঝতে পারছো। তো এখন কথা হচ্ছে যে এখান থেকে যদি এই যে এটা ইম্পর্টেন্ট খুবই, যে এখান থেকে কোশ্চেন আসলে কি লিখবো, পরিবহন, পরিচলন, বিকিরণ, তিনটে একসাথে আমি এখানে সামারি করে দিচ্ছি। সংজ্ঞা লিখছি, এখন সংজ্ঞা তো তুমি এভাবে লিখবা না। তুমি যে সংজ্ঞাটা লিখবা, মানে যে ডেফিনেশনটা আছে এখানে প্রত্যেকটার মধ্যে, এই যে প্রথমটা প্রথমেই ডেফিনেশন বলে দিছি আমি, বা সংজ্ঞাটা বলে দিছি যে তাকে বিকিরণ বলে, তাকে এটা বলে, তাকে এটা বলে, প্রথম লাইনে ওইগুলো অ্যাড করবো। আচ্ছা, দেন কি, দেন হচ্ছে পরে এটা দেখো, এখানে বলা হয়েছে হচ্ছে জড় মাধ্যম। পরিবহনে জড় মাধ্যম প্রয়োজন হয়, হ্যাঁ হয়। পরিচালনার জড় মাধ্যম প্রয়োজন হয়, হ্যাঁ। আর বিকিরণের প্রয়োজন হয় না, তাহলে এটা আমাদের পার্থক্য হয়ে গেল। ওকে। পরিবহন শূন্য মাধ্যমে পরিবহন হয়, হয় না, কারণ কি, তার জড় মাধ্যম প্রয়োজন, তার এটা নিড, এটা ছাড়া সে হবে না। পরিচালনার ক্ষেত্রে শূন্য মাধ্যমে পরিচালন হয় না, কারণ কি, তার জড় মাধ্যম প্রয়োজন, এটাও তার নিড, তার মানে কি, জড় মাধ্যম ছাড়া সে পরিচালন হতে পারবে না। বিকিরণ আমরা মাত্রই শিখছি, শূন্য মাধ্যমে বিকিরণ হয়। ওকে। পরিবহনটা কি একটা ধীর পদ্ধতি, ধীরে ধীরে হয়। এটা কি, পরিবহনের তুলনায় কি, দ্রুত। আর সবচেয়ে দ্রুত হচ্ছে এটা, কারণ হচ্ছে এইখানে আলোর বেগে সঞ্চালিত হয়। তুমি আলোর বেগ এই ব্যাপারটা হয়তো জানো, 3 × 10⁸ এই ব্যাপারটা জানো, এগুলো আমার পরে আমরা একটু জানবো। আলোর বেগ ধরে নাও সব থেকে বেশি বেগ। আচ্ছা, তার মানে অনেক দ্রুত, সবচেয়ে দ্রুত, খালি দ্রুত লিখি নেই কিন্তু এখানে, সবচেয়ে দ্রুত লেখা। ওকে। তারপর কি, পরিবহন, যেটা তোমাদের বইতে বলা আছে, সাধারণত কঠিন পদার্থে তাপের পরিবহন হয়। আচ্ছা, এখানে এই 3টা পয়েন্ট আমি কঠিন, তরল আর গ্যাস নিয়ে আলোচনা করছি। এই কঠিনের ক্ষেত্রে পরিবহন, পরিচলন, বিকিরণ কি কি হয়, তরলের ক্ষেত্রে পরিবহন, পরিচলন, বিকিরণ কি কি হয়, আর বায়বীয় পদার্থের ক্ষেত্রে পরিবহন, পরিচলন, বিকিরণ কি কি হয়। তো কঠিন পদার্থ থেকে তাপের পরিবহন হয় আমরা জানি, পরিচলন হয়, হয় না। আমরা লিখছিলাম যে পরিচলন কেন হয় না, কারণ এর স্থানচ্যুতি হয় এখানে। তো পরিচলনে স্থানচ্যুতি হতে হয়, কিন্তু কঠিন পদার্থের স্থানচ্যুতি হয় না, কারণ হচ্ছে তার আন্তঃনমিক বল অনেক কি, আন্তঃনমিক বন্ধন অনেক স্ট্রং, এই জন্য তো আমাদের সম্ভব নয়। আর বিকিরণের ক্ষেত্রে আমি বলছিলাম স্বচ্ছ হলে হয়, অস্বচ্ছ হলে হয় না। সিম্পল। তরল পদার্থে কি হয়, পরিবহন হতে পারে, তোমাদের বইতে এটা বলা নাই। আর পরিচলনের ক্ষেত্রে তো অবভিয়াসলি বলাই, আমরা শিখছি পরিচলন হয়। আর বিকিরণও সাধারণত তরল পদার্থে বিকিরণ হয় না। আর বায়বীয় ক্ষেত্রে কি হয়েছে, তাপের অত্যন্ত কম পরিবহন হয়। আমরা প্রথমে এগুলো সব হচ্ছে ডিটেল যখন পড়েছি তখন এটা বলা হয়েছে। পরিচলনের ক্ষেত্রে কি হবে, বায়বীয় পদার্থে পরিচলন হয়। আর বিকিরণ, বায়বীয় পদার্থে বিকিরণ হতে পারে, মানে সবগুলোর মধ্যে দেখো হতে পারে, হয়, অল্প হলেও হয় আর কি, এরকম ব্যাপার। তো এই তো। ওকে। মেন হচ্ছে আমাদের এই টপিক, যে আম, মানে বলছিলাম যে তাপ এক প্রকার শক্তি। তাপ হচ্ছে শক্তি। তোমাদের বইয়ের, যারা ক্লাস 9-এ আছো, তোমাদের বইয়ের 31 পৃষ্ঠায় এটা নিয়ে আলোচনা করা হয়েছে, তাপ শক্তি টাইটেল দিয়ে দেখবা। তো আমি এখানে মডিফাই করা কিছু জিনিস, তো তোমার বইয়ের সাথে মিলিয়ে পড়ো, তাহলেই বুঝতে পারবা। ওকে। এখন এখানে আমি বলি,
তাপ এক প্রকার শক্তি, তাহলে আমরা কি জানি দেখো, এটা ইজি এখন বুঝে যাবো। তাপ এক প্রকার শক্তি, কেননা তাপ কাজ সম্পাদন করতে পারে। হ্যাঁ, আমরা কি শিখছিলাম, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তো ওইটা ছোটবেলায় শিখছি। তো কাজ অধ্যায় যখন পড়বা, কাজ নিয়ে যখন অধ্যায় আছে, শক্তি নিয়ে যখন অধ্যায়টা স্পেশালি মানে অধ্যায়টা শক্তি নিয়ে হবে, তখন এটা আরো ডিটেল জানতে পারবো। তো এক প্রকার শক্তি, কেননা তাপ কাজ সম্পাদন করতে পারে। এটিকে এটা দেখো, এটা বেশি মেইন ইম্পর্টেন্ট হচ্ছে এটা। এটিকে যেমন অন্য শক্তিতে রূপান্তর করা যায়, মানে কি তাপ শক্তিকে আমরা অন্য একটা শক্তি ফরম্যাটে মানে ট্রান্সফর্ম করতে পারবো, রূপান্তর করতে পারবো। অথবা অন্য যেটা অন্য বারবার যে বলতেছে, অন্য শক্তিকেও আবার তাপ শক্তিতে রূপান্তর করা যায়। মানে প্রথমে বলছি হচ্ছে তাপ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করা যায়, পরে আমি বলছি হচ্ছে অন্যটাকে তাপ শক্তিতে রূপান্তর করা যায়। কিভাবে করা যায় এটা আমরা জানতে পারবো এখন। যেমন দেখো, পেট্রোল বা ডিজেল ইঞ্জিনে জ্বালানি তেল দহনের ফলে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তর হয়। এটা একটু ব্যাপার আছে, এটা একটু বোঝার আছে। পেট্রোল বা ডিজেল ইঞ্জিন, যারা ইঞ্জিন নিয়ে দেখছো বা ইঞ্জিন ব্যাপারটা বুঝো তারা তো ভালো, যারা না বুঝো তারা গুগল করে নিও যে ইঞ্জিনটা কি। একটু একবার দেখে নিলে কি হয়, তোমাদের ফিগারটা দেখে নিলে বা চিত্রটা দেখে নিলে যে আসলে ইঞ্জিনটা দেখতে কেমন বা কি, দেখতে ইজি হয়ে যায় বিষয়গুলো। জ্বালানি তেল দহনের, দেখো প্রথমে স্টেপে কি বললো, জ্বালানি তেল দহনের ফলে রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তি কেন বলছে, কারণ তেল তেল দহন হয়েছে, তার মানে এই জন্য সেখানে রাসায়নিক শক্তি ছিল, কেমিক্যাল, মানে সহজে যদি বলি কেমিক্যাল ছিল। আচ্ছা, তার মানে কেমিক্যাল তাপ শক্তি উৎপন্ন হলো, মানে একটু তাপ উৎপন্ন মনে হচ্ছে, উত্তপ্ত কিছু একটা হয়েছে। আর এই তাপ শক্তি যে উৎপন্ন হইলো এখন, এটা বয়লারের পানিকে বাষ্পে রূপান্তর করে। এখন বয়লার কি, এটা জিজ্ঞেস করতে পারো। এগুলো সব হচ্ছে কি ফিগার দেখে তোমাদের চিনতে হবে। তোমরা এটা গুগলে সার্চ দাও, ইনশাল্লাহ পেয়ে যাবো বয়লার কি। আপাতত ধরে নাও যে বয়লার কিছু একটা আছে যেখানে পানি থাকে। তো পানিকে কি করলো, বাষ্পে রূপান্তর করে ইঞ্জিন চালায়। তার মানে এখন একটু খেয়াল করো, কথার কথা আমি এমনি আঁকি, ধরো যে ইঞ্জিনটা ছিল এরকম ইঞ্জিন, এই ইঞ্জিন এমন ধরো এখানে বয়লার, কথার কথা। তো এখানে কি, এখানে পানি আছে। আচ্ছা, তো যখন আমাদের এখানে ইঞ্জিনের তেলটা যখন দহন হয়ে গেল, তখন কি, তেলটা কেমিক্যাল ছিল, কেমিক্যাল তাপ উৎপন্ন করছে। আচ্ছা, তাপ উৎপন্নের ফলে আমরা কি জানি, পানি কি হবে, তাপ যদি পানিকে তাপ দিই তাহলে বাষ্পে পরিণত হবে। তার মানে কি, ধরলাম এই যে বয়লারের মধ্যে যে এই জায়গায় যে পানিটা ছিল, এটা বাষ্পে পরিণত হচ্ছে। যখন বাষ্পে পরিণত হচ্ছে তখনই ইঞ্জিনটা চলতে থাকে। তো তো এখন কি, এই প্রথম স্টেপে তো রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তর হয়েছে। দ্বিতীয় স্টেপে কি, দ্বিতীয় স্টেপে তাপ দিয়ে পানিকে বাষ্পে পরিণত করছে, মানে ইঞ্জিনকে চালাইছে। আর ইঞ্জিন চলতেছে মানে ইঞ্জিন একটা যন্ত্র। তার মানে কি, তাপ শক্তি এক্ষেত্রে যান্ত্রিক শক্তিতে রূপান্তর হয়েছে। তাপ শক্তি যান্ত্রিক শক্তি, কারণ যন্ত্রটা এখন চলতেছে। ওকে, এও বুঝতে পারছো। আমি এটা জাস্ট হাইপোথেটিক্যালি মানে বোঝার জন্য আসছি। রিয়েল পিকচার তোমরা গুগল করলে পাবো। আচ্ছা, আমরা হাতে হাতে অনেক সময় এই শীতকালে মানে ঘষতে থাকি, তাই না, তাপ উৎপন্ন করার জন্য অনেক শীত লাগলে। তো এটা, তো এখানে কি হচ্ছে, এখানেও যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তর হচ্ছে। কারণ মানে এটা ধরে নাও যে হাত আর হাতে, এখানে তো আর ওইটা তোমার রাসায়নিক ব্যাপার না, বা যন্ত্রই আর কি এক প্রকার, মানে এমনি বলার জন্য বললাম। তো এটা একটু মনে রাখো, টেকনিক্যালি মনে রাখবা। আচ্ছা, হারিকেনের চিমনিতে হাত দিলে গরম অনুভূত হয়। তার মানে কি, এখানে কি হচ্ছে, এখানে তো বেসিক্যালি আমরা আলো দেখতেছি, তাই না, তো আলো শক্তি, যে এই দেখো আলো, অবশ্যই আলো হারিকেন দিয়ে। তো এখানে কি, যেহেতু আলো, আমরা তো আলো পাচ্ছি এখান থেকে, আর এখান থেকে আবার তাপ, সামনে হাত দিলে আবার তাপ অনুভব হচ্ছে। তার মানে কি, এখানে আলো শক্তি তাপ শক্তিতে রূপান্তর হচ্ছে। ওকে, বৈদ্যুতিক ইস্ত্রি বলো বা হিটার বলো, ওইখানে কি হচ্ছে, আমরা কারেন্ট দিচ্ছি, কারেন্ট দিলে তড়িৎ শক্তি, আর তড়িৎ শক্তি আমরা কি, তারপর আমরা তাপ পাচ্ছি, এখানে আমরা কি তাপ শক্তিতে রূপান্তর হচ্ছে। এগুলো আয় করতে আমরা বুঝতে পারো, এগুলো লিখলেই হবে ইনশাল্লাহ। তো তারপরে টপিক হচ্ছে আমাদের তাপের একক। এটা আমরা অলরেডি একটা লাইনে আমাদের যখন পার্থক্য বলা হয়েছিল তখন আমরা বলছিলাম যে তাপের এসআই একক। এসআই আমরা এই এসআই দিয়ে কি বোঝায়, ইন্টারন্যাশনাল সিস্টেম। আই দিয়ে ইন্টারন্যাশনাল, এটা সিস্টেম। এসআই আবার ইউনিট ছিল, এগুলো আমরা আগের ভিডিওতে বলছি। আচ্ছা, তাপ যেহেতু শক্তির একটি রূপ, তাই তাপের একক হবে শক্তি বা কাজের একক। আমরা কাজের চ্যাপ্টার যখন, যদি আমি ইনশাল্লাহ সামনে ভিডিও আপলোড করব, তখন জানতে পারবো যে কাজ বলো শক্তি বলো সবগুলোর একক জুল হয়। ওই সেন্সই লিখছে। দেখো, বিশ্বব্যাপী এককের আন্তর্জাতিক পদ্ধতি মানে যে এসআই চালুর পূর্বে
তাপের সবচেয়ে জনপ্রিয় একক ছিল কি? ক্যালোরি। ক্যালোরিটা আমরা এখনো প্রচলিত। তখন মানে মানে এটা বেসিক্যালি বোঝাচ্ছে হচ্ছে এসআই পদ্ধতি আবিষ্কার বা লঞ্চ করার আগে তোমার তখন মানে বেশি ইউজ হতে হচ্ছে কি, সবচেয়ে পপুলার ছিল ক্যালোরি। ক্যালোরি দেন যখন এসআই আসো তখন জুল বানানো হয়েছে। আচ্ছা, কোশ্চেন হচ্ছে একটা, দেখো যে 1 ক্যালোরি বলতে কি বুঝো? তোমাদের এই টপিকটা যারা ক্লাস 9-এ এখন, তোমাদের বইয়ের 31 পৃষ্ঠার লাস্ট প্যারায় এটা নিয়ে আলোচনা করা হয়েছে যে 1 ক্যালোরি বলতে কি বুঝো। আর যারা ক্লাস 10-এ আছো, তোমাদের 162 পৃষ্ঠার 3 নম্বর প্যারায় ক্যালোরি নিয়ে আলোচনা করা হয়েছে, জুল ক্যালোরি এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তাপ ও তাপমাত্রা টপিকের 3 নম্বর প্যারায়। এখন আমরা আসি হচ্ছে এটা কি, তার মানে তোমাদের ক্লাস 9 বলো 10 বলো, তোমাদের দুজনের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। খেয়াল করো কি বুঝ লিখছে হচ্ছে 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ প্রদান করতে হয় তাকে 1 ক্যালোরি বলে। এখন এটার থেকে আমার কাছে মনে হয়, আমি পরের স্লাইডটা একটু বলে নিই তোমাদের। এইটা দেখো, এখানে প্রশ্নটা দেখলে এইটা ওটা সেম, আমি এটা ইজি ভাষায় লিখছি, সহজ ভাষায়, সহজটা আগে শিখে নিই তারপর ওটা এটা লিখলেও হবে পরীক্ষায়। এই যে প্রশ্ন হচ্ছে 1 ক্যালোরি বলতে কি বোঝাচ্ছে। ব্যাপারটা হচ্ছে ধরো 1 গ্রাম পানি আছে এখানে, 1 গ্রাম পানি কত এখানে? 1 গ্রাম। আচ্ছা, পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন, দেখো এই যে দেখো দুইটাই আমি ব্র্যাকেটে দিচ্ছি, তোমাদের বইতে সেলসিয়াস লেখা। এখন দেখো এই যে বৃদ্ধি বা বাড়াতে সেন্সে যখন আমি কোনো তাপমাত্রা বৃদ্ধির কথা বলবো, তোমাদের যখন তাপমাত্রার একক পড়াবো আমি, সেলসিয়াস, কেলভিন স্কেল, তারপর ফারেনহাইট এগুলো পড়াবো, তো তখন দেখবা যে সেলসিয়াস স্কেলের পরিবর্তন আর কেলভিন স্কেলের পরিবর্তন সেম। এই আমি জানি এখন তোমাদের এগুলো যারা জানো না তোমাদের জন্য অনেক কঠিন মনে হচ্ছে, আমি যে লাইনটা বলছি আপাতত এটা মাথায় নেওয়ার প্রয়োজন নাই, বাদ দাও, জাস্ট ইজিলি মনে রাখি। ধরো যে এর তাপমাত্রা ছিল হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, কথার কথা। এখন আমি কি করলাম, তাপ দিয়ে তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস বানাই ফেলছি। তার মানে কি, তার তাপমাত্রা বৃদ্ধি কত? 1 ডিগ্রি সেলসিয়াস। তো যে তার ভর ছিল কত? 1 গ্রাম। 1 গ্রাম ভরের পানির তাপমাত্রা এক এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে চাই, আমি বললাম তাপ দিছি, যতটুকু তাপ দিতে হয় তাকে কি বলা হয়? 1 ক্যালোরি বলে। যে পরিমাণ তাপ প্রদান করতে হয় তাকে কি বলা হয়? 1 ক্যালোরি বলা হয়। ঠিক আছে, ইজি। এখন সহজে এই লাইনটাতে আসো। এখন একটু খেয়াল করো, 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে 1 ক্যালোরি তাপ প্রদান করতে হয়। এই মাত্র আমরা জানছি যে যে পরিমাণ তাপ দিতে হয় তাকে 1 ক্যালোরি বলে। তার মানে কি, যদি 1 গ্রাম পানি থাকে আর আমরা যদি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তার বাড়াতে চাই, আমাদের তাপ প্রদান করতে হবে কত? 1 ক্যালোরি তাপ প্রদান করতে হবে। এই যে আমি বলতে যে পরিমাণ, তার মানে ওই পরিমাণটাকে 1 ক্যালোরি বলছি, তার মানে ওই পরিমাণটা হচ্ছে 1 ক্যালোরি তাপ হচ্ছে। এখন একটু খেয়াল করো, যদি আমরা এই ক্যালোরি না বলে আমরা জুল এককে বলতে চাই তাপের পরিমাণটা, তখন দেখা গেছে পরীক্ষা করে যে 1 গ্রাম পানি তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে আমাদের জুল দিতে হয় হচ্ছে 4.1, 4.2 জুল, সরি 4.2 জুল। এই দেখো এখানে বলা হচ্ছে এই 4.2 জুল তাপ প্রদান করতে, তার মানে কি তাপের এখানে কনভার্সনটা কিরকম হবে, যে 1 ক্যালোরি যা কথা, 4.2 জুল একই কথা। মানে ব্যাপারটা কিরকম তোমাদের আমি একটু বলে নিই। ধরো একটা ছেলে আছে, এখন সে উম কথার কথা এমনি বলি যে সে 1 সেকেন্ডে, মনে করো আমি বলছি 1 সেকেন্ডে 100 সেন্টিমিটার যেতে পারে। আবার আমি এটাই বললাম এখানে যে আমি আবার এটাও জানি যে সে 1 সেকেন্ডে, মানে ওই ওই ছেলেটাই 1 সেকেন্ডে 1 মিটার যেতে পারে। তার মানে কি, ওই ছেলে তো একই, ছেলে তো সেম, 1 সেকেন্ড মানে সেকেন্ডও সেম, মানে এখানে সবই সেম, সব লাইন সেম, জাস্ট খালি এখানে ভিন্ন, 100 সেন্টিমিটার 1 মিটার। তার মানে আমরা কি বলতে পারি, 100 সেন্টিমিটার যা কথা 1 মিটার তাই কথা। এই জন্য আমরা লিখি যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এখানে দেখো ওই 1 গ্রাম পানি তাপমাত্রা বাড়াচ্ছি সেম 1 ডিগ্রি, 1 গ্রাম পানি নিচেরটাও দেখো তাপমাত্রা এটি বাড়াচ্ছি, তাপ তাপ তো একই কথা। এখন আমরা যখন এককের ব্যাপারটা তখন কি দেখতেছি যে যখন আমরা ক্যালোরিতে লিখি সেটার এক যখন মানে 1 ক্যালোরি হয়, সেটা অ্যাকচুয়ালি 4.2 জুল হয়।
তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল। ওইখানে যেমন আমরা 1 মিটার সমান 100 সেন্টিমিটার লিখছি, এখানে আমরা এটা লিখছি, মানে দুইটা সেম মিন করে। 1 ক্যালোরি যা কথা, 4.2 জুল একই কথা, এটাই। আর উল্টা করে যদি আমরা বলি, উল্টা করে বললে কি হবে, ঐকিক নিয়ম করবা। ঐকিক নিয়মটা করলে সিম্পলি তোমরা যেটা করবা আমি বলে দিচ্ছি, দেখো যে এটা কি হবে, সিম্পল। আচ্ছা দেখো, তোমরা কি করবা এখানে, যে লিখবা, আমরা জানি 4.2 জুল সমান সমান 1 ক্যালোরি। সুতরাং 1 জুল সমান কি হবে, 4.2টা নিচে নামবে আর এটা উপরে 1, তাহলে এটা ভাগ করলে কত পাবো, এটা ক্যালোরি এককে হবে। এটা ভাগ যখন করবো মানে ওয়ানকে যখন 4/2 দ্বারা ভাগ করবো, তখন দেখবো হচ্ছে কি 0.238 ক্যালোরি আসবে। তার মানে যদি এটা কিন্তু আমাদের এমসিকিউতে আসতে পারে, আমাদের বইতে দেওয়া হচ্ছে 1 ক্যালোরি সমান 4.2 জুল, কোশ্চেন আসলো 1 জুল সমান কত ক্যালোরি, তখন কিন্তু এটা আসতে পারে। তো এটা মনে থাকলেও তোমরা 1/2 করলেও পাবা, অ্যান্সার পাবা এটা। তারপর আমরা জানি যে যে 5-এর বেশি বা 5 থাকলে দশমিকের যে আগের ঘরে 1 যোগ করা যায়, এই জন্য এটাও লেখা যেতে পারে। তো অপশন জায়গায় যেটাই থাক ওইটাই অ্যান্সার করবো। আই হোপ বুঝতে পারছো তোমরা এখানে। তো এখন দেখো যে একটু কঠিন লাইনটা, যেটা আমি বলছিলাম 2 নাম্বার লাইনটা, তোমাদের বইতে এইভাবেই বলা, 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে 4.2 জুল যান্ত্রিক বা তড়িৎ শক্তি ব্যয় করতে হয়। বা বলা যেতে পারে 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে 4.2 জুল কাজ পাওয়া যায়। ওই ঘুরে ফিরে একই কথা, যে 1 ক্যালোরি 4.2 জুল একই কথা, যে 1 ক্যালোরি তাপ দিয়ে কত কাজ পাওয়া যাচ্ছে, 4.2 জুল কাজ পাওয়া যাচ্ছে। একটু ডিটেল যদি আমি এটা বলতে চাই তোমাদের, এটা হচ্ছে এখানে দেখবা, আমি প্রথম স্লাইডটাতে চলে যাই, মানে আগের স্লাইডটাতে। এখানে দেখো, এখানে দেখবা যখন এই যেখানে বলছে যে তোমাদের এইখানে দেখো কাজের যে ব্যাপারটা, 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে 4.2 জুল যান্ত্রিক বা তড়িৎ শক্তি ব্যয় করতে হয়। এটা তো একটু কি বলা যায়, একটু কঠিন হয়ে যায়, বা এটাই বলতে তোমরা এটা লিখতে পারো পরীক্ষায়, 1 ক্যালোরি তাপ দিয়ে 4.2 জুল কাজ পাওয়া যায়। এখন এটা তোমরা যখন তাপ শক্তি পড়ছো একটু আগে, এই যে দেখো প্রথম লাইনটা কি ছিল এখানে, তাপ এক প্রকার শক্তি, কেননা তাপ কাজ সম্পাদন করতে পারবো, মানে তাপ দিলে কি হয়, কাজ সম্পাদন হয়, এটা মাথায় রাখো, এই লাইনটা মাথায় রাখো, তাপ দিলে কাজ সম্পাদন হয়। তো এখানে এটাই বলছে, এই লাইনটা এই জন্য এরকম বলা, যে 1 ক্যালোরি তাপ দিলে 4.2 জুল কাজ পাওয়া যায়। 1 ক্যালোরি তাপ দিচ্ছি, কাজ পাচ্ছি, কাজের পরিমাণটা কি 4.2 জুল। বোঝানোর জন্য তোমাদের তো সহজ ভাষায় আমি বলছি। আচ্ছা তোমরা চাইলে সহজ ভাষায় এটা পরীক্ষা লিখতে পারো, এটা পরীক্ষা, এটা কিন্তু ভুল না। ভুল না মানে হচ্ছে এটা পরীক্ষা লেখা যাবে সহজ, সহজেই ওয়ার্ডটা ইউজ করো না পরীক্ষা, এবং স্যার আবার, স্যার তো জানে তুমি কিন্তু নিজের জন্য সহজ করতেছো আর কি। তো তুমি ডিরেক্ট লিখে দিও, যে প্রথমে সংজ্ঞাটা দিয়ে দিও, এই যেটা, যে 1 গ্রাম পানির তাপমাত্রা এত বাড়াতে যে তাপ প্রদান করে তাকে 1 ক্যালোরি বলে। আমরা জানি এই যে, তারপরে আমরা জানি লিখে এটা লিখবা, এই দুইটা লাইন লিখে লাস্টের লাইনটা লিখতে পারো চাইলে, যে 1 গ্রাম পানির তাপমাত্রা বাড়াতে এক এক ক্যালোরি লাগে, আর 1 গ্রাম পানির তাপমাত্রা এত বাড়াতে 4.2 জুল তাপ লাগে। ওকে, তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও।